একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরিবেশ বিদ্যা অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স এই বিষয়টির একেবারে শেষ মুহূর্তে তোমাদের যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলি পরীক্ষার আসার সম্ভাবনা অনেকখানি রয়েছে, সেই প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে উত্তর সহকারে আলোচনা করব। কাজেই যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রয়োজনে তোমরা একটা পেন বা পেন্সিল নিয়ে তোমরা কিন্তু মার্ক করে নিতে পারো। যদিও মার্ক করা সম্ভব হবে না, তোমরা এগুলোকে খাতায় লিখে নাও অথবা ভিডিওটিকে স্কিপ করে করে লিখে নাও, অথবা তোমরা ভিডিওটিকে ডাউনলোড করে পরেও লিখে নিতে পারো। আপাতত তোমরা প্রত্যেকেই সম্পূর্ণ আলোচনাটি আগে দেখো। দেখো কি কি প্রশ্ন আছে। সমগ্র সিলেবাস থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি, যেগুলো পরীক্ষায় তুমি যদি এই প্রশ্নগুলো করে যাও, তোমার কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। তো প্রথমতই, পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা। অপশন এ 140 কোটি, অপশন বি অপশন এতে আছে 120 কোটি, অপশন বি 140 কোটি, অপশন সি 100 কোটি, অপশন ডি 80 কোটি। সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি 140 কোটি। ঠিক আছে, প্রত্যেকটা খাতায় লিখে নেবে কিন্তু। 2 নম্বর প্রশ্ন, ভার্মিক এটা হবে ভার্মি কম্পোস্ট তৈরিতে লাগে। ভার্মি কম্পোস্ট তৈরিতে লাগে। অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি কচুরিপানা, অপশন সি ছত্রাক, অপশন ডি কেঁচো। সঠিক উত্তর হবে অপশন ডি কেঁচো। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জলবাহিত, এটা এখানে কটি আছে, এটা কোনটি হবে? ঠিক আছে, নিচের কোনটি জলবাহিত ভাইরাস গঠিত রোগ? অপশন এ হাম, অপশন বি হেপাটাইটিস, অপশন সি কলেরা, অপশন ডি টাইফয়েড। সঠিক উত্তর হচ্ছে একটা জলবাহিত ভাইরাস গঠিত রোগ হচ্ছে অপশন সি কলেরা। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে 4 নম্বর, বলেছে নিচের কোন বাক্যটি সত্য বলো। 4টি অপশন দিয়েছে। অপশন এ তে বলেছে পারমাণবিক বোমা তৈরি করতে প্লুটোনিয়াম 239 লাগে। অপশন বি তে বলেছে পারমাণবিক বোমা তৈরি করতে রেডিয়াম 29 লাগে। অপশন সি বলছে পারমাণবিক বোমা তৈরিতে কোবাল্ট 40 লাগে। অপশন ডি বলছে পারমাণবিক বোমা তৈরি করতে ইউরেনিয়াম 292 লাগে। তো এখানে যেটা সত্য বা যেটা ঠিক সেটা হচ্ছে অপশন এ, পারমাণবিক বোমা তৈরি করতে প্লুটোনিয়াম 239 লাগে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। সবুজ বিপ্লবের জনক হলেন? অপশন এ এম এস স্বামীনাথন, অপশন বি স্বামী রঙ্গনাথন, অপশন সি নরম্যান বরলগ, অপশন ডি সবগুলোই। তো সঠিক উত্তর হবে তোমাদের এম এস স্বামীনাথন। ঠিক আছে, নরম্যান বরলগ। ঠিক আছে, আমি এক্ষেত্রে এই কারণে দুটো বললাম, কারণ দুটো বইয়ে কিন্তু দুটো অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, তো আমার মতে তোমাদের কিন্তু স্বামীনাথন উত্তরটাই হওয়ার ঠিক হবে। তো যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ে কি উত্তর আছে সবুজ বিপ্লবের জনক তা অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, মিথ্যা বাক্যটি চিহ্নিত করো। 4টি অপশন আছে। অপশন এ তে আছে ডিডিটি রাসায়নিক কীটনাশক, অপশন বি আছে সবুজ সার মাটির উর্বরতা কমায়, অপশন সি আছে ওজোন হোল সৃষ্টি করে সিএফসি, অপশন ডি আছে অ্যামিবা জলের প্রাণী। দেখো ডিডিটি একটা, এখানে বলেছে ভুল বাক্যটি চিহ্নিত করতে। তো ডিডিটি একটা রাসায়নিক কীটনাশক, আমরা প্রত্যেকেই জানি। সবুজ সার মাটির উর্বরতা কমায়, এটা কিন্তু হতেই পারে না, সবুজ সার কখনোই মাটির উর্বরতা কমায় না। তো এটা হবে সঠিক উত্তর, এটা হচ্ছে ভুল বাক্য। অপশন সি ওজোন সৃষ্টি করে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন আমরা জানি, আর অ্যামিবা একটা জলের প্রাণী, এটাও ঠিক। সুতরাং অপশন বিটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, একটি পুনর্নবীকরণ সম্পদ হলো যা আবার পুনরায় ফিরে পাওয়া যায়। অপশন এ লোহা, অপশন বি সূর্যালোক, অপশন সি বনজ সম্পদ, অপশন ডি বৃষ্টি। যেটা আবার পুনরায় পাওয়া যায় বা যেটা কখনো শেষ হয় না, অফুরন্ত, সেটা হচ্ছে সূর্যের আলো বা সূর্যালোক। ঠিক আছে, এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক কয়লা ব্যবহার হয়। কোথায় সর্বাধিক কয়লা ব্যবহার হয়? অপশন এ তাপবিদ্যুৎ কেন্দ্রে, অপশন বি সিমেন্ট শিল্পে, অপশন সি সার শিল্পে, অপশন ডি ইস্পাত শিল্পে। সঠিক উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্রে। ঠিক আছে, কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপন্ন করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কয়লাকে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন জোটটি সঠিক? ব্র্যান্ডল্যান্ড রিপোর্ট সুস্থায়ী উন্নয়ন, আমাদের সাধারণ ভবিষ্যৎ IUCN দ্বারা, অপশন সি হচ্ছে রামসার সম্মেলন দূষণ প্রতিরোধ, অপশন ডি হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য সম্পদ সৌরমণ্ডল।
তো এখানের মধ্যে সঠিক জোর যেটা সেটা হচ্ছে ব্রান্ডল্যান্ড রিপোর্ট সুস্থায়ী উন্নয়ন। ঠিক আছে, বাকিগুলো কিন্তু সবকটাই ভুল। IUCN দ্বারা আমাদের সাধারণ ভবিষ্যৎ নির্ণয় হয় না। রামসার সম্মেলনের দূষণ প্রতিরোধ উদ্দেশ্য ছিল না। আর সৌরমণ্ডল পুনর্নবীকরণ পুনর্ব্যবহারযোগ্য সম্পদ, ঠিক আছে, এটা নয়। তো এগুলো সবকটাই ভুল হবে। সঠিক উত্তরটা হবে আমাদের ব্রান্ডল্যান্ড রিপোর্ট সুস্থায়ী উন্নয়ন। 10 নম্বর প্রশ্ন পরবর্তী বলেছে তোমার মতে কোন যুক্তিটি সঠিক। এখানে 4টি যুক্তি আছে, তো সঠিকটা বলতে হবে। কি কি যুক্তি আছে একটু দেখি। প্রথম, জনসংখ্যা বাড়লে বনভূমির পরিমাণ বাড়বে। ঠিক আছে, এটা একদমই, জনসংখ্যার যদি পরিমাণ বাড়ে তাহলে বনভূমির পরিমাণ তো কমবে, তাই না? বনভূমিটা কমে যাবে, তো জায়গা করে বাসস্থান করবে, তো জায়গাটা কমবে, তো সেক্ষেত্রে এটা ভুল হবে। জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে, হ্যাঁ এটা ঠিক। যদি যত জনসংখ্যা বাড়বে খাদ্যের পরিমাণটা কমে যাবে, তাই না? খাবারের পরিমাণ কমে যাবে। জনসংখ্যা কমলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, একদমই ভুল কথা। জনসংখ্যা বাড়লে কৃষির পরিমাণ কমবে, এটাও ঠিক নয়। ঠিক আছে, কৃষির পরিমাণ তো বাড়াতে হবে, জনসংখ্যা কমলে কৃষির পরিমাণ কমবে, এটাও ঠিক কথা। তো এখানে বলে তোমার মতে কোন যুক্তিটি একেবারেই সঠিক। তো দেখো, আমার মতে যেটা বলে অপশন বি, জনসংখ্যা বাড়লে খাদ্যাভাব বাড়বে, এটা কিন্তু একদমই সঠিক একটা কথা। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন যেটা বলেছে যে 11 নম্বর প্রশ্ন বলা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ বছরে কত মিটার করে গলে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ 33 মিটার, অপশন বি 23 মিটার, অপশন সি 13 মিটার, অপশন ডি 3 মিটার। সঠিক উত্তর হবে অপশন বি 23 মিটার। গঙ্গোত্রী হিমবাহ বছরে 23 মিটার করে গলে যাচ্ছে। এরপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মানুষের পৃথিবীর সম্পদ আহরণের ব্যাপকতা ও প্রাবল্য বাড়ে কখন। অপশন এ প্রথম বিশ্বযুদ্ধের পর, অপশন বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, অপশন সি নগর সভ্যতা স্থাপনের পর, অপশন ডি কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি নগর সভ্যতা স্থাপনের পর। 13 নম্বর প্রশ্ন NEAC গঠিত হয়, সাথে তোমাদেরকে বলে রাখছি এর সম্পূর্ণ নামটা কিন্তু মুখস্থ করবে। অপশন এ 1986 সালে, অপশন বি 1946 সালে, অপশন সি 1968 সালে, অপশন ডি 1964 সালে। সঠিক উত্তর হবে অপশন এ 1986 সালে NEAC গঠিত হয়। এর পরবর্তী 14 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচে নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ মানুষের গড় আয়, অপশন বি মানুষের গড় বয়স, অপশন সি মানুষের চাহিদা, অপশন ডি কোনোটি নয়। তো উন্নয়নের একটা সূচক হচ্ছে মানুষের গড় বয়স, অপশন বি। এর পরবর্তী 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বেসিল কনভেনশন। খুব ইম্পর্টেন্ট এটা। বেসিল কনভেনশন যে বিষয়ে তথ্য প্রদান করে, প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখবে, যতগুলো কনভেনশন আছে বা সম্মেলন আছে প্রত্যেকটা সম্মেলন কোন বিষয়ে উপর ভিত্তি করে হয়েছে সেটা কিন্তু মুখস্থ করবে। তো এটা 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ যে বিষয়ে তথ্য প্রদান করে। তো সঠিক যেটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন বিটা সঠিক হবে। ভারতে পৌরসভা ও শিল্পাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশিকা দেয় বেসিল কনভেনশন। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটাতে সক্ষমতার সঙ্গে আফসোস না করে বর্তমানে চাহিদা মেটানোর উপর জোর দেয় এমন ধারণাটিকে কি বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, অপশন এ পরিবেশ সংরক্ষণ হবেই না, অপশন বি টেকসই সম্মেলন, অপশন সি পরিবেশগত পুনরুদ্ধার, অপশন ডি সম্পদের অবক্ষয়। সঠিক উত্তর হবে অপশন বি টেকসই উন্নয়ন। 17 নম্বর প্রশ্ন আবহাওয়ার পরিবর্তনের জন্য দায়ী। অপশন এ গ্রিনহাউস গ্যাস, অপশন বি বিশ্ব উষ্ণায়ন, অপশন সি বনভূমির হ্রাস, সব কয়টি। সঠিক উত্তর হবে সব কয়টি। আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ পৃথিবীর গড় বাড়ছে, তার জন্য গ্রিনহাউস গ্যাস দায়ী, বিশ্ব উষ্ণায়ন দায়ী, বনভূমির হ্রাসের কারণে সবকটা ঘটছে। তো এগুলো মোটামুটি সবগুলোই দায়ী। যখন কোনো এমসিকিউ উত্তর তোমরা করবে অবশ্যই প্রত্যেকটা এমসিকিউ যে অপশনগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা একটু ফুটিয়ে পড়বে, তারপর কিন্তু উত্তর করবে। 18 নম্বর প্রশ্ন এজেন্ডা 21 এর দ্বারা কি নির্দেশ করা হয়। অপশন এ 21 শতাব্দী, অপশন বি 21টি লক্ষ্য, অপশন সি পরিবেশ সম্পর্কিত 21টি আশঙ্কার বিষয়, অপশন ডি 21টি স্বাক্ষরিত দেশ। অপশন এ হবে সঠিক উত্তর 21 শতাব্দী। 19 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সিএফসি ও অন্যান্য ওজোন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে। অপশন এ ভিয়েনা কনভেনশন, অপশন বি কিয়োটো প্রোটোকল, অপশন সি প্যারিস চুক্তি, অপশন ডি মন্ট্রিল প্রোটোকল। তো সিএফসি আর অন্যান্য ওজোন ধ্বংসকারী রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ করে মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে, অপশন ডি হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর। এরপর হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ইউএনআইসিএফ এর মতে বাল্য বিবাহের মূল কারণ কি।
অপশন এ শিশুশ্রম, অপশন বি অপুষ্টি, অপশন সি দারিদ্র, অপশন ডি কুসংস্কার। সঠিক উত্তর হচ্ছে অপশন সি দারিদ্র। বি এর দাগের দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ সব ধরনের প্রশ্নই আমি দিয়েছি, ভালো করে করবে। অপশন 1 নম্বর বলেছে বজ্র ব্যবস্থার ক্ষেত্রে কমিয়ে আনা, মানে রিডিউস, ঠিক আছে, 3 আর তো নিশ্চয়ই প্রত্যেকে পড়েছো। রিডিউস, রিফিউজ আর পুনরায় কাজে লাগানো যেটাকে বলে রিইউজ, পুনর্বর্তন যেটা করে রিসাইকেল, এই 4টি পদ্ধতি কি বলা হয়? এখানে 4টি পদ্ধতি দিয়েছে, তার মানে 4 আর, 3টে দিলে 3 আর হতো, ঠিক আছে। 4টে পদ্ধতিকে আমরা বলবো 4 আর, অপশন সি। এর পরবর্তী হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার এবং মৃত্যু হারের পার্থক্যে শতকরা হারকে ড্যাশ বলে। ভালো করে কিন্তু ডেফিনেশন গুলো করতে হবে তোমাদেরকে। অপশন এ জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি, অপশন বি স্থিতিশীল জনসংখ্যা, অপশন সি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি, অপশন ডি জনবিস্ফোরণ। সঠিক উত্তর হবে অপশন সি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। 3 দাগের প্রশ্ন, পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে শিল্প ক্ষেত্রে প্রয়োজন ড্যাশ। অপশন এ গ্রিন টেকনোলজি, ব্লু টেকনোলজি, ব্ল্যাক টেকনোলজি, রেড টেকনোলজি। সঠিক উত্তর হবে অপশন এ গ্রিন টেকনোলজি। 4 নম্বর প্রশ্ন, একদম ছোট থেকেই পড়ে আসছো প্রত্যেকেই। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো ড্যাশ। সঠিক উত্তর হবে পারদ, অপশন ডি, পারদ থেকে মিনামাটা রোগ সৃষ্টি হয়। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভারতে প্রতি বছর ড্যাশ মরুভূমি 0.8 কিলোমিটার ধেয়ে আসছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ আছে গোবি মরুভূমি, অপশন বি আছে থর মরুভূমি, অপশন সি আছে মরক্কো মরুভূমি, অপশন ডি আছে লিবিয়া মরুভূমি। সঠিক উত্তর হবে থর মরুভূমি, ঠিক আছে, যেটা প্রতি বছর 0.8 কিলোমিটার ধেয়ে আসছে, অর্থাৎ বেড়ে বেড়ে চলেছে। সি এর দাগের আমি দিয়েছি সত্য মিথ্যা, ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দেওয়া আছে, ঠিক আছে। সত্য মিথ্যা কি কি আছে দেখো। প্রথম এখানে তোমাদের 1 নম্বরে দিয়েছে যে বিশ্বে 4টে তোমাকে উল্লেখ করে 4টি কথা উল্লেখ করেছে। দেখো আগে কি কি। বিশ্বের সব ধরনের মোটরযান থেকে প্রতি বছর 90 কোটি মেট্রিক টন সিও নির্গত হয়। 2 নম্বরে বলেছে জনসংখ্যা বাড়লে প্রতি বছর মোটরযান থেকে সিও নির্গমনের পরিমাণ কমবে। 3 নম্বর বলছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর সিও উৎপন্ন হচ্ছে, এর ফলে পৃথিবীর তাপ বাড়ছে। 4 নম্বর বলছে শিল্পক্ষেত্রে সিও নিঃসরণ পুরোপুরি বন্ধ করা উচিত, করা সম্ভব। এবারে 4টে অপশন, এবার তুমি 4টে টপিক পড়ে নিলে, 4টে বিষয় পড়ে নিলে কি কি বলেছে। এবার তোমাকে অপশন পড়তে হবে যে দেখো 4টে অপশন দিয়েছে, ঠিক আছে। দেখো এই ধরনের প্রশ্নগুলি যদি তুমি না পারো, ঠিক আছে, তুমি মনে রাখবে যে এই ধরনের কোশ্চেন যদি দেয় খুব বড়, তো বেশিরভাগ ক্ষেত্রে এ এবং বি হওয়ার চান্সটাই কিন্তু বেশি থাকে, ঠিক আছে। সামনের দিকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করে। এ এবং বি যদি না জেনে থাকো তখন তুমি এটা করবে, যেহেতু হাতে কোনো উপায় নেই। তাছাড়া কিন্তু যদি পেরে থাকো তাহলে অবশ্যই করবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ মিথ্যা, 2 মিথ্যা, 3টা সত্যি, মানে 1 নম্বর মিথ্যা, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। এটা হবে। কেন বলছি দেখো, 1 নম্বর কেন মিথ্যা বলছে বিশ্বের সব ধরনের মোটরযান থেকে প্রতি বছর 90 কোটি মেট্রিক টন সিও নির্গত হয়। না, এটা হতেই পারে না। সব ধরনের মোটরযান দিয়ে কিভাবে নির্ণয় হতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা মোটরযান তো আলাদা আলাদা, নয় না, এবং নির্দিষ্ট কোনো হিসাব অনুযায়ী এতটা পরিমাণ হয়ও না, সেক্ষেত্রে এটা ভুল হবে। 2 নম্বর যেটা বলেছিল যে জনসংখ্যা বাড়লে মোটরযান থেকে সিও নির্গমনের পরিমাণ কমবে, এটাতে আরো ভুল। 3 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর সিও উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু ঠিক। জীবাশ্ম জ্বালানি যত পোড়ানো হচ্ছে কার্বন মনোক্সাইডের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, যার ফলে তাপ বাড়ছে। 4 নম্বর হচ্ছে শিল্পক্ষেত্রে সিও নিঃসরণ পুরোপুরি বন্ধ করা সম্ভব, কখনোই না, কখনোই সিও নিঃসরণকে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের এটা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন। পরবর্তী হচ্ছে 2 নম্বরের প্রশ্ন কি বলছে। 2 নম্বরে বলেছে 1972 সালে রাষ্ট্রসংঘ পরিবেশ রক্ষার্থে ইউনেপ কর্মসূচি গ্রহণ করে। তারপর বলছে 1988 সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি কমিটি আইপিসিসি গঠিত হয়। 3 নম্বর বলছে দূষণকারী রাষ্ট্রের নীতিগতভাবে দূষণ ব্যয় বহন করা উচিত। 4 নম্বর বলছে যুদ্ধ করা মনোভাব সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী নয়। এবারে কোনটা সত্য কোনটা মিথ্যা, আমি বারবার বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে এই অপশনটাই হয়। তো দেখো এক্ষেত্রে আমরা প্রথমে জিনিসটাকে বুঝে নেব। তো 1 নম্বরে যেটা বলেছিল যে 1972 সালে রাষ্ট্রসংঘ পরিবেশ রক্ষাতে ইউনেপ কর্মসূচি গ্রহণ করে, এটা কিন্তু ঠিক। 2 নম্বরে যেটা বলেছিল যে 1988 সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি কমিটি আইপিসিসি গঠিত হয়, ঠিক।
3 নম্বর, দূষণকারী রাষ্ট্রের নীতিগত দূষণ ব্যয় বহন করা উচিত, একদমই ঠিক। যুদ্ধ করার মনোভাব সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী নয়, এটা মিথ্যা। ঠিক আছে, যুদ্ধ তোমাকে সুস্থায়ী উন্নয়ন করতে গেলে অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তিনের দাগে দেখো চারটি কি কি দিয়েছে। ডিজিটাল পরিষেবা মানব সম্পদ উন্নয়নের প্রধান পদক্ষেপ। 2 নম্বর বলেছে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হলো মানব সম্পদের উন্নয়নের প্রধান হাতিয়ার। 3 নম্বর বলেছে পানীয় জলের পিএইচ হলো 6.5 থেকে 8.5। 4 নম্বর বলেছে ওজোন সেলে বাটখারা। ভালো করে দেখো আমি কি বললাম, এটা কিন্তু অপশন এ হবে, তুমি নিজেই বুঝতে পারছো। প্রথমেই বলেছে ডিজিটাল পরিষেবা মানব সম্পদ উন্নয়নের প্রধান পদক্ষেপ, একদম ঠিক। বর্তমানে ডিজিটাল সবকিছু হচ্ছে, যার কারণে মানব সম্পদের অনেকখানি উন্নয়ন হয়েছে। 2 নম্বর বলেছে শিক্ষা স্বাস্থ্যের উন্নতি হলো মানব সম্পদের উন্নয়নের প্রধান হাতিয়ার, একদমই ঠিক। 3 নম্বর বলেছে পানীয় জলের পিএইচ এর পরিমাণ ঠিক দিয়েছে। ওজোন সেলে বাটখারা থাকে, এটা তো একদমই মানে কোনো যুক্তিযুক্তই নয়, ওজোন সেলে বাটখারা থাকে, এটা ভুল। সুতরাং অপশন এটা তোমাদের সঠিক উত্তর হবে এক্ষেত্রে, যে পর্ব 3টে সত্য, তারপর এটা মিথ্যা। 4 দাগেরটা কি বলেছে দেখো। 4 দাগের বলছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ওজোন স্তর অবস্থান। 2 নম্বর বলেছে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থান করে। 3 নম্বর বলেছে হ্যারিকেন একটি ঝড়ের নাম। 4 নম্বর বলেছে সুনামি বায়ুমণ্ডলে ঘটে। তো এক্ষেত্রে বলে রাখি বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ওজোন স্তর থাকে, এটা ভুল, ওজোন স্তর ট্রপোস্ফিয়ারে থাকে না। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থান করে, একদমই ঠিক। ঠিক আছে, তাহলে ওজোন স্তর কিন্তু ট্রপোস্ফিয়ারে থাকে না, কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার তো সবচেয়ে নিচের না, সেখানে থাকে না, ওই স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। 3 নম্বর বলেছে হ্যারিকেন একটি ঝড়ের নাম। হ্যারিকেন, হ্যাঁ হ্যারিকেন একটা ঝড়ের নাম ঠিকই। সুনামি বায়ুমণ্ডলে ঘটে, এটা তো ভুল, সুনামি তো সমুদ্রের তলায় ঘটে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন বি টা সঠিক উত্তর হচ্ছে মিথ্যা, সত্য সত্য মিথ্যা। এরপর পরবর্তী প্রশ্নে চলে যাব 5 দাগের প্রশ্ন বলেছে সুস্থায়ী। 1 দাগে দেখো কি বলেছে, বলেছে সুস্থায়ী পরিবেশ উন্নয়ন গড়ে তুলতে কৃষি উৎপাদন অরণ্য রক্ষণ শিল্প উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ডে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ থাকা একান্তই প্রয়োজন। ঠিক আছে। 2 নম্বরে বলেছে জনসাধারণের সর্বস্তরে, তাহলে এটা কিন্তু ঠিক কথাই বলেছে, তাই না? এটা ঠিক হবে, তাহলে আমরা সত্য লিখে রাখি, তারপর অপশনটা মেলাবো। 2 নম্বরে বলেছে জনসাধারণের সর্বস্তরে পরিবেশ সচেতনা গড়ে তোলার উদ্দেশ্যে ন্যাশনাল অ্যাওয়ারনেস ক্যাম্প গড়ে তোলা হয়, একদমই এটাও ঠিক। 3 নম্বরে বলেছে ভারতের শতকরা 90% মানুষ গ্রামে বাস করে, না না এটা ভুল। 90% মানুষ যদি গ্রামে বাস করে তাহলে বাকি 10% মাত্র এত বড় বড় শহরে বাস করে, এটা ভুল, এটা হবে না। 4 নম্বর বৈদিক যুগে তপবনগুলি ছিল প্রকৃতপক্ষে অভয়ারণ্য, এটা কিন্তু ঠিক হবে। ঠিক আছে, বৈদিক মানে আগেকার যুগের এটা অভয়ারণ্যই ছিল একটা, এটা ট্রু হবে। তাহলে সত্য সত্য মিথ্যা সত্য, দেখা না কোনটাই। অপশন এতে দেখো সত্য সত্য মিথ্যা, হ্যাঁ বা প্রথম এটাই মিলে গেছে, মানে বেশিরভাগ তোমার এ আর বি এর মধ্যে কিন্তু উত্তরটা হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো সঠিক পর্যায়ক্রম নির্ণয় করো। যেমন ধরনের প্রশ্ন তোমাদের এসে থাকে ঠিক তেমনটাই তোমাদেরকে আমি দিয়েছি। ঠিক আছে, প্রশ্নপত্রে সঠিক যেটা আসে তোমাদের যেমন হবে তেমন হবে দিই। দেখো এক্ষেত্রে এত টাইপ করা সম্ভব নয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি দুটো মাত্র দিয়েছি 2 নম্বর হিসাবে, তোমাদের দুটোই দেবে পরীক্ষায়, সেক্ষেত্রে আমি দুটো দিয়েছি, জানি না এটা কমন আসবে কিনা এটা, তাও তোমরা করে রাখবে এই ধরনের প্রশ্নগুলো। তো অপশনগুলো আমি বলছি না, সঠিক ক্রমটা তোমরা মনে করে যাবে। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, যা রামসার কনভেনশন, সেখান থেকে কিয়োটো প্রোটোকল, তারপর স্টক হোম কনফারেন্স, তারপর এসছে মন্ট্রিল প্রোটোকল পরপর। ঠিক আছে, সিরিজটা মনে রাখবে। 2 দাগে দেখতে পাচ্ছ, 2 দাগের অপশন এর সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে আবহাওয়া মণ্ডলে পরিবর্তন ঘটে। ঠিক আছে, এটাকে আমরা ওর জন্য ক্ষুব্ধ মণ্ডল বলি। ওখানে জলের অম্লতা বৃদ্ধি পায়, জলাশয়ের মাছের সংখ্যা হ্রাস পায়, এটা কিন্তু তোমরা করে নেবে। এরপর হচ্ছে ম্যাচিং গুলো তোমাদেরকে করতে হবে। তো এ স্তম্ভ এবং বি স্তম্ভ দিয়েছে। ঠিক আছে, এ স্তম্ভ এবং বি স্তম্ভ দিয়েছে, তো তোমাদেরকে এখানে ম্যাচিং করতে হবে। প্রথম বলেছে 1 নম্বর সামুদ্রিক বাস্তুতন্ত্র। তো সামুদ্রিক যে বাস্তুতন্ত্র সেক্ষেত্রে কোনটা হবে? বনভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র আর তৃণভূমির বাস্তুতন্ত্র। ঠিক আছে, তো ভালো করে বুঝতে পারছো সামুদ্রিক বাস্তুতন্ত্রে নিশ্চয়ই মাছ থাকবে, সামুদ্রিক বাস্তুতন্ত্র মানে ওয়ানটা হবে সি। ঠিক আছে, ওয়ানটা হবে সি। তারপর বলেছে বনভূমির বাস্তুতন্ত্র, বনভূমির যে বাস্তুতন্ত্র সেটা হবে বৃক্ষ, মানে 2টা হবে এ, এবং 3 নম্বরটা বলেছে মরুভূমির বাস্তুতন্ত্র যেখানে থাকবে উট, মানে 3টা হবে ডি, আর তৃণভূমির বাস্তুতন্ত্র হবে ঘাস, মানে 4টা হবে বি।
তো এক্ষেত্রে দেখো 1 এর সি কোনোটাতেই নেই, তার মানে এখানে কিন্তু অপশনগুলি ভুল আছে। ঠিক আছে, তো সঠিক উত্তর আমি যেটা করে দিলাম এটা হবে, প্রত্যেকে করে নাও। এখানে কিন্তু সঠিক বিকল্প দেওয়া নেই। ঠিক আছে, প্রশ্ন আরেকটা সঠিক বিকল্প দেওয়া ছিল না এখানে। এখানে একটা আমার ভুল লেগেছিল, এই যে রামসার এই জায়গাটা আমি একটু সংশোধন করে নিই। এখানে কিন্তু সঠিক বিকল্প দেওয়া নেই, আমি লিখে রেখেছিলাম, ভুলে গেলাম, কারণ আমার একটু ডাউট লাগলো এই জায়গাটা হয় না এরকম। ঠিক আছে, মন্ট্রিল প্রোটোকল লাস্টে আসেনি, সবার শেষে এসেছিল কিয়োটো প্রোটোকল। প্রথমে রামসার কনভেনশন, এই যে আমি যেটা করে রেখেছি, প্রথমে রামসার কনভেনশন, তারপরে স্টকহোম কনফারেন্স, তারপরে মন্ট্রিল প্রোটোকল, লাস্টে এসেছে কিয়োটো প্রোটোকল। ঠিক আছে, এইটা মনে রাখবে। আচ্ছা, এরপর দেখো এই সিরিজটাকে আমাদেরকে মেলাতে হবে। এই সিরিজটাকে আমরা মেলাবো। 2 নম্বর, নাইট্রোজেন বায়ুতে কত পার্সেন্ট আছে, তারপর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই প্রশ্নটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমাকে প্রত্যেকটা মুখস্থ করতে হবে যে কোনটা কত পার্সেন্ট আছে। প্রথমে নাইট্রোজেন, যেটা সবচেয়ে বেশি পরিমাণ বায়ুতে থাকে, 77% বা 78%, তাহলে এটা হবে 1টা হবে ডি। অক্সিজেন থাকে 20.60 মানে 60%, কোনো কোনো বই 21%ও আছে, তাহলে 2 এরটা হবে সি। কার্বন ডাই অক্সাইড থাকে 0.03%, তাহলে 3টা হবে এ। আর আর্গনটা সবচেয়ে কম থাকে, তাহলে 4 এরটা হবে বি। এবার মেলাও দেখি 1 এর বি। ঠিক আছে, 1 এর বি তো 1 এর বি না, সরি 1 এর ডি আছে। ঠিক আছে, 1 এর ডি, 2 এর সি, 3 এর 4 বি। তাহলে 1 এর ডি দেখো, 2 এর সি, 3 এর 4 বি, এটা হচ্ছে তোমার অপশন এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশন এটা দেখো মিলিয়ে নাও, পুরো সঠিক আছে। এর পরবর্তী হচ্ছে আবার ম্যাচিং দিয়েছি তিনটে। 3 নম্বর, এখানে দেখো দিয়েছে আইইউসিএন, এখানে মধ্যেই তোমাদের পরীক্ষা কমন পেয়ে যাবে। আইইউসিএন, ডাব্লিউডব্লিউএফ, ইউনেপ আর ইউনিসেজ, ইউএনসিজি, ফুল ফর্মগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, তো কোনটা কত সালে হয় এটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, তবেই করতে পারবে, নতুবা কিন্তু তুমি করতে পারবে না। তো প্রথম দেখে নাও, আমি বলি আইইউসিএন যেটা হয়েছিল 1948 সালে, ডাব্লিউডব্লিউএফ যেটা হয়েছে 1961 সালে, ইউনেপ যেটা গঠিত হয়েছে 1972 সালে, আর এটা আমার মনে নেই, কিন্তু যেহেতু এটা বাকি আছে তাহলে এটা 1992 হবে। মানে এটা যদি তুমি ঠিক ম্যাচিং করতে যাও, দেখো অপশন বিটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে। এর পরবর্তী, বিবৃতির সাথে যুক্তির সঠিক সম্পর্ক নির্ণয়। তিনটে দিয়েছি আমি। ঠিক আছে, তো এখানে দেখো একটা বিবৃতি দিয়েছে, একটা যুক্তি দিয়েছে। তো বিবৃতিটা বলেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক হিস্ট্রি গঠন করেছে, ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি গঠন করেছে জনগণের মধ্যে প্রথা বহির্ভূতভাবে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য। এবার যুক্তিটা দিচ্ছে যে এর ফলে মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশ ও তার সংরক্ষণ সম্বন্ধে সচেতন হয়ে উঠবে। তো একদমই দুটোই কিন্তু ঠিক কথা, তার মানে বিবৃতি এবং যুক্তি দুটোই ঠিক। তাহলে এটা তোমাদের অপশন হবে, অপশন সি। সিটা হচ্ছে না, দুটোই ঠিক। তো তাহলে অপশন এটা হবে, বিবৃতি ও যুক্তি দুটোই সঠিক। ঠিক আছে, বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। তো তোমাদের ভিডিওটা একটু বড় হচ্ছে, টাইম একটু লাগবে, যেহেতু একটা ভালো জিনিস করতে গেলে তোমাকে একটু সময় দিতেই হবে, তাই না? আচ্ছা, 2 এর দাগে দেখো বিবৃতি দিয়েছে প্যারিস চুক্তির মূল লক্ষ্য ছিল বিশ্ব উষ্ণায়ন সমস্যার সমাধান করা এবং শিল্প যুগের যে পূর্বের তুলনায় 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা। একদম লাইনটা ঠিক, কিন্তু যুক্তিটা দিচ্ছে এই চুক্তির ফলে বিশ্বে কলকারখানা থেকে নির্গত সিও গ্যাসের এটা কি স্পেলিংটা ভুল আছে নাকি, উদ্দীপনের মাত্রা কমেছে। ঠিক আছে, উদ্ভাবনের মাত্রা কমেছে, যাই দিয়েছে। তো এটা তো ভুল হবেই, এটা ভুল, এটা কখনোই হয় না। ওই কোনো তোমার কোনো একটা সংকল্প নিয়েছে, তার অনুযায়ী যে পরিমাণটা কমেছে কোনো গ্যাসের নির্গমনের, এটা হয় না, হয়নি। ঠিক আছে, কখনো হয়নি। তো প্রথমে এটা ঠিক হবে, তারপর এটা ভুল হবে। এটা অপশন এটা দেখো, বিবৃতি সঠিক, যুক্তিটা হচ্ছে ব্যাঠিক, মানে সঠিক নয়। 3 এর দাগে দেখো বিবৃতি দিয়েছে সংস্কৃতি হলো মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ, যাহা মানুষের সূক্ষ্ম জীবনবোধ এবং উৎকর্মের পরিচায়ক। একদম ঠিক কথা। যুক্তিটা দিয়েছে সংস্কৃত মানুষকে কুসংস্কার মনস্ক করে তোলে, সংস্কৃতি মানুষের কুসংস্কার মনস্ক করে তোলে। এটা তো কোনো যুক্তি, মানে যুক্তির সঙ্গে কোনো সম্পর্কহীন, এটা কিন্তু ভুল। ঠিক আছে, আচ্ছা, এরপর জি এর দাগের সঠিক চিত্র নির্বাচন করো। দুটো তো আমি দিয়েছি, এই চিত্র থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এরকম ধরনের। তো 4টি অপশন রয়েছে, তো তার মধ্যে সঠিকটা তোমাকে বলতে হবে। অপশন দেখো, সময়কাল আর জনসংখ্যার আকার, তার উপর ভিত্তি করে 4টি লেখচিত্র দেওয়া আছে। তো সঠিক লেখচিত্র কোনটা হবে? যত সময়কাল যাচ্ছে তত জনসংখ্যার আকারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সুতরাং সময়ের সাথে সাথে জনসংখ্যার আকারটা বৃদ্ধি পাচ্ছে। অপশন এটা কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে,
আচ্ছা, এখানে দেখো অক্সিজেন চক্রের কোন শব্দচিত্রটি সঠিক। তো অক্সিজেন চক্র যারা পড়েছো তারা খুব ভালো করে বুঝতে পারবে, যারা এটা অপশনে এটা সঠিক উত্তর হবে, যারা পড়োনি তারা কিন্তু অবশ্যই পড়ে নেবে। ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে এগুলো একটু দেখবে। বায়ুমণ্ডল থেকে অক্সিজেন আমরা উদ্ভিদ বা প্রাণীতে আসে, ঠিক আছে, সেখান থেকে শ্বাস কার্যের ফলে দেখো কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ দিকে যাচ্ছে, প্রাণী দিকে যাচ্ছে, এবং সেটা প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, এদের মধ্যে আদান প্রদান হচ্ছে, সেই জন্য দুটো আরো আছে। কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদের সালোক সংশ্লেষ ফলে আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু পুরো সিস্টেমটা চলছে, সুতরাং এটা অক্সিজেন চক্রের সঠিক চিত্র হবে। ঠিক আছে, আর অপশন বিটা ভুল হবে কেন বলো দেখি। বায়ুমণ্ডলের থেকে উদ্ভিদে আসছে অক্সিজেন, ঠিক আছে, তারপর উদ্ভিদ থেকে কার্বন ডাইঅক্সাইড প্রাণী, উদ্ভিদ থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি না, কার্বন ডাইঅক্সাইড থেকে, এটা ভুল। উদ্ভিদ থেকে কি আমরা কার্বন ডাইঅক্সাইড পাই না, তাই না। তারপরে বায়ুমণ্ডলের থেকে অক্সিজেন প্রাণীতে আসছে, এটা ঠিক ছিল। প্রাণী থেকে কার্বন ডাইঅক্সাইড আসছে, ঠিক ছিল। ঠিক আছে, আবার কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদে আসছে, এটা ঠিক ছিল। উদ্ভিদ থেকে বায়ুমণ্ডলে কিভাবে যাবে সেটা ভুল, সুতরাং এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো যাই হোক, তোমরা প্রত্যেকে কিন্তু এই যে সম্পূর্ণ ক্লাসটি আজ করালাম, তোমরা প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করে যাও। দেখবে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। হতে পারে তোমাদের পরীক্ষায় এখান থেকেও অনেক কমন তোমরা পেয়ে যাবে, কিছু কিছু প্রশ্ন কমন পাবে। তো আজকের ভিডিও তবে এখানেই রাখি, দেখা হবে অন্য ভিডিওতে। তবে যাওয়ার আগে বলবো, তোমরা যারা 11 এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে আমাকে ফেসবুকে চাইলে ফলো করে নিতে পারো। সেখানে আমি আরো অনেক প্রশ্ন উত্তর যেগুলো আছে আমি কিন্তু পোস্ট করে থাকি, সুতরাং আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে ফলো করে নেবে। আশা করবো ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। কোনো সমস্যা হয়ে থাকলে বা কোনো প্রশ্নের উত্তর ভুল থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, যেন সংশোধন করা যায়। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না।